এই ব্রিজটার নাম হার্ডিং ব্রিজ। যাতায়াতের জন্য এই ব্রিজটা অতি গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ জন্য পাখারমিরা ভেড়ামারা অংশ, এই হার্ডিং ব্রিজের দুইটা অংশ, একটা হচ্ছে পাকশি, একটা ভেড়ামারা। ভেড়ামারা অংশে এখানে ওয়াবদা রেস্ট হাউস আছে, এখানে পাখারমিরা থাকতো। এখান থেকে কুষ্টিয়া, ভেড়ামারা, মিরপুরের বাঙালিদের ধরে নিয়ে আসে পদ্মার ধারে গুলি করে পদ্মাতে এখানে ফেলে দেওয়া হতো। এখানে বহুত বাঙালিদের হত্যা করা হয়, অনেক সংখ্যায় বলা কঠিন। এই ব্রিজ দিয়ে ওরা সবসময় যাতায়াত করতো, ট্যাঙ্ক পর্যন্ত পারাপার করছে হার্ডিং ব্রিজ দিয়ে। যুদ্ধের শেষের দিকে যখন ওরা ভেড়ামারা থেকে পালাচ্ছিল, তখন ইন্ডিয়ান থেকে প্লেন এসে একটা ব্রিজের উপর বম্বিং করে এবং একটা পার্ট বসে যায়। তার ফলে তারা ট্যাঙ্ক ফেলে থেকে পালায়। হ্যাঁ, এখানে যখন এপার ওপার যুদ্ধ হয় ওরা সেলিং করে, আর আমাদের ইপিআর বর্ডারে যারা থাকতো তাদের ইপিআর বলা হতো। এরা আমাদের হয়ে যুদ্ধ করছে, এখানে 5-7 জন ইপিআর শহীদ হয়। এদের এখানে কবর দেওয়া হয়েছে, এটা দেখানো হবে আর কি, পাশে আর কি সংরক্ষণ করা হয়েছে আর কি। আর কিছু তাদের পাশেই বাড়ি, সেখানে আমরা জানি এত বড় একটা ইতিহাস এখানে আছে, মুক্তিযুদ্ধের ইতিহাস। সেই ইতিহাস সম্পর্কে খুব একটা জানা নাই, মিডিয়াতেও খুব একটা প্রচার হয় না। হ্যাঁ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকেও সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়। মানে হ্যাঁ, এখন আস্তে আস্তে বিভিন্ন মিডিয়াও আসছে, প্রচারও করা হচ্ছে, স্কুল কলেজের ছেলে মেয়েদেরও জানানো হচ্ছে এখানকার ইতিহাস। হয়তো আস্তে আস্তে হবে আর কি। আজ যুদ্ধের প্রায় 48 বছর হলো, এটা আগেই জানার কথা ছিল আর কি। যুদ্ধের 2-1 বছর পরে 72-73 সালে জানা উচিত ছিল। যাই হোক, দেরিতে হলেও শুরু হয়েছে এবং জানবে আর কি ইতিহাস। হ্যাঁ, এখন সরকার একটা ব্যবস্থা নিয়েছে যে স্কুলে গিয়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে এই মুক্তিযুদ্ধের এই সমস্ত ইতিহাস তাদের জানানো, শেখানো এবং তাদের সঙ্গে গল্প করা, এটা এবার থেকে চালু করেছে বিভিন্ন স্কুলে। এই এলাকায় তৎকালীন নেতৃত্বে কারা ছিলেন এই যুদ্ধে বাঙালিদের? পলিটিক্যাল এখানে আওয়ামী লীগের নেতা আব্দুর রব চৌধুরী সাহেব ছিলেন, জহুরুল হক রাজা মিয়া ছিলেন। এনারা এই পলিটিক্যালভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতেন আর কি, ইন্ডিয়ার সঙ্গে বা মুক্তিযোদ্ধাদের সঙ্গে। তাছাড়াও আমাদের বিভিন্ন কমান্ড ছিল, এইভাবে যুদ্ধ পরিচালিত হয়েছিল। হ্যাঁ, সেই কাহিনী তো গল্প আকার কীভাবে কার নেতৃত্বে যুদ্ধ হতো এই এলাকায়, এভাবে যুদ্ধ হয়েছে। এখানকার পলিটিক্যাল ম্যান যারা ছিল, রাজনীতিবিদ যারা ছিল, আওয়ামী লীগের নেতারা, তারাই নেতৃত্ব দিয়েছে। তারা সমস্ত বাঙালি তো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে, যার যা ছিল অস্ত্রপাতি নিয়ে যুদ্ধে লড়ছে। এমনকি বন্দুক নিয়েও, যেখানে বন্দুক নিয়েও যুদ্ধ করছে, কিন্তু বন্দুক নিয়ে যুদ্ধ করা সম্ভব না, কারণ তাদের মর্টার, LMG তার এগেনস্টে, এমনকি লাঠি নিয়েও আসছে। এইভাবে নিয়ে যখন টিকতে পারি নাই, পার্শ্ববর্তী দেশে শেল্টার নিয়েছে, সেখানে ট্রেনিং নিয়ে আবার আসছে। এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে এই যুদ্ধটা পরিচালিত হয়। না, রশিদুল আলম তখন একজন যোদ্ধা ছিলেন, ট্রেনিংপ্রাপ্ত যোদ্ধা। তাদের সঙ্গে আমরাও ছিলাম, একসঙ্গে যুদ্ধ করছি পাখারমির সঙ্গে। এবং আমাদের যুদ্ধটা ছিল গেরিলা যুদ্ধ, হিট অ্যান্ড রান। এটা সরাসরি যুদ্ধ না, এটা সরাসরি যুদ্ধ না। আমরা বসে থাকবো উৎপাতে, সোলজারকে মারবো, চলে যাব, ব্রিজ উড়াবো, সবসময় শত্রুদের ব্যস্ত রাখার চেষ্টা করতাম আর কি। কোনো যুদ্ধে আমাদেরও অনেক সোলজার মারা গেছে, মানে গেরিলা মারা গেছে, তাদেরও মারা গেছে। এইভাবে যুদ্ধ শেষ হয়েছে আর কি। পাখারমি বাঙালিদের যখন পাখারমি
এমন একটা সময় আসলো তখন পাক আর্মির হাতেই এই মানে পুরা এলাকাটা তাদের দখলে ছিল। তখন তারা স্বাধীনভাবে রাজাকারদের বা পিস কমিটির সহযোগিতায় বাঙালিদের ঘরে ঘরে বাঙালিদের ধরে নিয়ে আসি, ইয়ং ছেলেদের নিয়ে এসে এই পদ্মার পাড়ে গুলি করে হত্যা করছে, করে ভাসাই দিয়েছে নদীতে। নদীতে বহুত বাঙালি মারা গেছে। এই কুষ্টিয়া, ভেড়ামারা, মিরপুর, দৌলতপুর এখানকার বিভিন্ন লোকজনকে ধরে হত্যা করছে। নেতৃত্বে তো তারা ছিল পাক বাহিনীর এরকম এখানে রাজাকারদের ছিল, এখানে বিষ্ট, এখানে কামাল হাজি হামিদুদ্দিন আহমেদ পিস কমিটির চেয়ারম্যান এখানে গঠন হয়েছিল, তারাই পথ দেখাইছে। পাক বাহিনীর কারো জানা হ্যাঁ, পাক আর্মির ক্যাপ্টেন সরোয়ারের নামই শুনছি, বহুত মানে মানুষকে হত্যা করছে ক্যাপ্টেন সরোয়ার নাম শুনছি। মোটামুটি ইতিহাস অনেক অনেক আছে, এখন অনেক আছে।